করছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন চার্লস ডিকেন্সের লেখা গল্প দ্য সিগন্যাল ম্যান। ভিক্টোরিয়ান ইংল্যান্ডের অগ্রণী লেখক ছিলেন চার্লস ডিকেন্স। 1812 সালে ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে জন্মগ্রহণ করেন তিনি। প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হলেও ডিকেন্স 20 বছর যাবৎ একটি সাপ্তাহিক জার্নালের সম্পাদনা করেছেন। তার লেখায় স্থান পেয়েছে তৎকালীন সমাজ ও তার সমস্যার কথা। তার লেখা দ্য পিকউইক পেপার্স, A Christmas Carol, ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট, গ্রেট এক্সপেকটেশনস 150 বছর পরেও পাঠক লেখকের সমস্ত প্রজন্মকে অনুপ্রাণিত করে। আজকের গল্প প্রথম প্রকাশিত হয় 1866 সালে। শুরু হচ্ছে দ্য সিগন্যাল ম্যান। দাদা, ও দাদা, শুনতে পাচ্ছেন? আমার গলাটা যখন সিগন্যাল ম্যান শুনতে পেলেন, তখন তিনি নিজের গুমটির বাইরে দাঁড়িয়ে, হাতে রেলের সিগন্যালের পতাকা নিয়ে। আমি ওর অনেকটা উপরে দাঁড়িয়ে, কিন্তু আমার গলার আওয়াজ শুনতে পেয়ে উনি উপরে না তাকিয়ে নিচে লাইনের দিকে তাকালেন। আমি ভাবলাম হয়তো এরকম পাহাড়ে শব্দের প্রতিধ্বনি হয় বলে উনি শব্দের উৎসটা ঠিক ধরতে পারছেন না, তাই আবার হাঁক দিলাম, এই যে দাদা, ও দাদা, এদিকে ওপরে। এইবার সিগন্যাল ম্যান মাথা তুলে আমার দিকে তাকালেন। আপনার সঙ্গে একটু কথা বলার ছিল দাদা। এখান থেকে নিচে নামার কি কোনো রাস্তা আছে? উনি আমার দিকে তাকিয়েই রইলেন, উত্তর দিলেন না। আমি আর কিছু বলার আগেই আমার পায়ের তলার মাটি কেঁপে উঠল, আর তার পরের মুহূর্তেই একটা কান ফাটানো শব্দ করে আর চারিদিক কালো ধোঁয়ায় ভরিয়ে দিয়ে যে ট্রেনের জন্য সিগন্যাল ম্যান পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন সেটা বেরিয়ে গেল। ধোঁয়া খানিক কেটে যাওয়ার পরে নিচে তাকিয়ে দেখি উনি পতাকাটা গোটাচ্ছেন। আমি আবার জিজ্ঞেস করলাম, দাদা, এখান থেকে নিচে যাওয়ার কোনো রাস্তা আছে কি? এবার সিগন্যাল ম্যান ইশারা করলেন আমি যে পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছি তার একদিকে। আমি সেদিকে খানিক এগিয়ে গিয়ে দেখি নিচে যাওয়ার রাস্তা একটা রয়েছে বটে, পাথর কেটে কে যেন সিঁড়ির মতো বানিয়ে রেখেছে। কিন্তু সেই সিঁড়ি দিয়ে যত নিচে আমি নামি, সিঁড়ি যেন ততই পেছল হয়ে যেতে থাকে। কোনো মতে নিচে নেমে গিয়ে দেখি সিগন্যাল ম্যান ট্র্যাকের মাঝখানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছেন। আরো খানিকটা এগিয়ে যেতে আমি ওর চেহারাটা আরো স্পষ্ট দেখতে পেলাম। জামার রং একসময় কি ছিল তা বলা মুশকিল। বছরের পর বছর ট্রেনের ধোঁয়ার আর কালি ঝুলির পরত পড়তে পড়তে সেটার রং এখন কালো। এই কালোর পরতে ঢেকে গেছে তার চামড়াও। মুখে ঘন দাড়ি আর কোটরে বসা চোখ দুটোর ওপর একজোড়া ঘন ভুরু। এই জায়গাটার বাতাবরণের মধ্যেই যেন মিশে রয়েছে একটা সর্বগ্রাসী কালো। পাহাড়ের কালো পাথর কেটে তৈরি করা এই রেলের সুড়ঙ্গ। এই সুড়ঙ্গে ঢোকার রাস্তাতেই সিগন্যাল ম্যানের গুমটি। একদিকে কালো পাথরের খাড়া দেওয়াল, অন্যদিকে নিশ্ছিদ্র অন্ধকার সুড়ঙ্গ। মাথার উপরে এক চিলতে আকাশ দেখা যায় বটে, কিন্তু চারপাশে স্যাঁতস্যাঁতে ভাব থেকে মনে হয় সূর্যের আলো এখানে পৌঁছয় না। সিগন্যাল ম্যান আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। আপনি সারাদিন এখানে একাই থাকেন? মানে আমি তো অন্তত আর কাউকে এদিকে আসতে দেখিনি। কোনো উত্তর নেই। আমি খেয়াল করলাম সুড়ঙ্গের অন্য প্রান্তে একটা লাল আলো দেখা যাচ্ছে। ওই আলোটা বুঝি আপনার দায়িত্বে? না হলে আর কার দায়িত্বে থাকবে? হ্যাঁ, এবার খেয়াল করলাম লোকটি আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আপনাকে কি আমি আগে কোথাও দেখেছি? আমাকে? কোথায়? সিগন্যাল ম্যান সুড়ঙ্গের আলোর দিকে ইশারা করলো। ওই দিকে কোথাও একটা। ওদিকে? না 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 না, ওদিকে আমায় কি করে দেখবেন? ওদিকে আমি যাইনি কখনো। এবার যেন লোকটার হাবভাব আর একটু স্বাভাবিক হলো। আমাদের দুজনের কথোপকথন শুরু হলো।
সিগন্যাল ম্যানের দায়িত্ব গুরু দায়িত্ব, কিন্তু কাজ না, কাজ যে তেমন আছে তা নয়। ট্রেন আসার আগে সিগন্যাল দেওয়া, সুড়ঙ্গের আলো যেন জ্বলে সেটা দেখা, আর মাঝে মাঝে ওই লোহার হাতল ঘোরানো, এর থেকে বেশি কিছুই নেই। ঘন্টার পর ঘন্টা একাকিত্বে তার অসুবিধেও হয় না, অভ্যেস হয়ে গেছে। এখানে বসে বসে তিনি একটা নতুন ভাষা শিখেছেন। ছোটবেলায় অঙ্কে কাঁচা ছিলেন, এখানে বসে বসে অ্যালজেব্রা, ফ্র্যাকশন এসব একটু ঝালিয়ে নিচ্ছেন। কিন্তু সারাদিন এই স্যাঁতস্যাঁতে সুড়ঙ্গের মুখে বসে থাকা কি খুবই জরুরি? সেটা নির্ভর করছে সেদিন কটা গাড়ি আসছে আর আবহাওয়া কেমন তার উপর। ঝকঝকে পরিষ্কার আকাশ যদি থাকে, দিনের আলোয় যদি সুড়ঙ্গের মুখ দেখা যায়, তাহলে তার না থাকলেও চলে। কিন্তু তার গুমটিতে লাগানো ইলেকট্রিক বেল বাজিয়ে যে কোনো মুহূর্তে রেল কোম্পানি তাকে ডাকতে পারে। কাজেই গুমটি থেকে বেশিক্ষণের জন্য দূরে যেতে তিনি পারেন না। তার পেছন পেছন আমি তার গুমটির ভেতরে গেলাম। ভেতরে ছোট একটা আগুন জ্বলছে, তারই আলোয় দেখা যাচ্ছে একটা ডেস্ক, ডেস্কে রাখা একটা খাতা যাতে ট্রেনের যাতায়াতের সময় লিখে রাখতে হয়। এছাড়া রয়েছে একটা টেলিগ্রাফ যন্ত্র এবং একটি ইলেকট্রিক বেল, যেটার কথা তিনি আমায় বলছিলেন একটু আগে। আচ্ছা, আপনি তো লেখাপড়া ভালোই জানেন। আমি কলেজেও গেছি স্যার। কিন্তু তাহলে এখানে এই কাজ? কি আর বলবো স্যার, সুযোগ অনেক ছিল, কিন্তু আমি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি। কুসঙ্গে পড়ে লেখাপড়া ছেড়ে দিই, তাই আজ এখানে। আমাদের কথোপকথনের মাঝখানে বেশ কয়েকবার ডেস্কে রাখা বেলটা বেজে উঠল। সিগন্যাল ম্যানকে প্রত্যেকবার গিয়ে দেখতে হলো টেলিগ্রাফে কি মেসেজ এসেছে, তার উত্তর দিতে হলো। এর মধ্যে একটা ট্রেনও এদিক দিয়ে এলো। আমি খেয়াল করলাম কাজে ফাঁকি কিন্তু দেয় না লোকটা। কাজ এলেই সঙ্গে সঙ্গে আর সবকিছু ছেড়ে দিয়ে সেদিকেই যায় তার মন। কিন্তু একটা অদ্ভুত জিনিসও আমি খেয়াল করলাম, আমাদের কথার মাঝখানে দুবার উনি হঠাৎ কথা থামিয়ে ডেস্কের বেলটার দিকে তাকালেন। বেল কিন্তু বাজেনি। দুবারই তিনি দরজা খুলে বেরিয়ে গেলেন গুমটি থেকে, আর সুড়ঙ্গের শেষে লাল আলোটার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে ফিরে এলেন। কিন্তু যখন এলেন তখন তার মুখের ভাব পাল্টে গেছে। তবে এসব দিকে বেশি নজর না দিয়ে আমি ওঠার তোড়জোড় করলাম। তবে আপনার একাকিত্ব, আপনার একঘেয়েমি এসব সত্ত্বেও আপনাকে কিন্তু নিজের জীবন নিয়ে বেশ সন্তুষ্ট বলেই মনে হচ্ছে। ছিলাম স্যার, সন্তুষ্ট ছিলাম, কিন্তু কিন্তু আমার পক্ষে না বোঝানোটা একটু শক্ত। আপনি পরের বার এলে আপনাকে সব বলবো বুঝিয়ে। কবে বলুন? আমি ভোরে বাড়ি চলে যাব, আবার আসবো কাল রাত 10টায়। বেশ, আমি তাহলে 11টা নাগাদ চলে আসবো। আমি দরজা থেকে আপনাকে আলো দেখাচ্ছি স্যার, কিন্তু যখন উপরে পৌঁছে যাবেন আমাকে আওয়াজ দেবেন না যেন। দেব না? না, দেবেন না। আচ্ছা বেশ, দেব না। আর কালকে যখন আসবেন তখনও উপর থেকে আমায় ডাকবেন না। আচ্ছা, আপনি যে আজকে আমায় ডাকলেন, কি বলেছিলেন মনে আছে? কি বলেছিলাম মানে, দাদা শুনতে পাচ্ছেন, এই যে ওপরে, এই ধরনের কিছুই হয়তো। হয়তো নয় স্যার, হয়তো নয়। আপনি ওই কথাগুলোই বলেছিলেন, কিন্তু কেন বলেছিলেন বলুন তো স্যার? কেন বলেছিলাম মানে আর কি বলতাম? আপনার কি মনে হয়েছিল যে অন্য কেউ আপনাকে এই কথাগুলো বলতে বলছে? অন্য কেউ মানে? কই না তো। বেশ, তাহলে আসুন স্যার, গুড নাইট। আর মনে রাখবেন, আওয়াজ দেবেন না যেন। হ্যাঁ, আওয়াজ দেবেন না। আমি সেখান থেকে বেরিয়ে ধীরে ধীরে পাহাড়ের গায়ে কাটা সিঁড়ি দিয়ে আবার উপরে উঠে চলে এলাম। পরের দিন রাতে যখন ফিরলাম তখন দূরে টাউনের ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজছে। নিচে পৌঁছে দেখি সিগন্যাল ম্যান আমার জন্য আলো হাতে অপেক্ষা করছেন। দেখুন, আপনি যেমন বলেছিলেন, আমি কিন্তু ওপর থেকে আপনাকে ডাকিনি। ধন্যবাদ স্যার।
এবার আমি কথা বলতে পারি তো? নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। স্যার, আমি জানি আপনি কি জিজ্ঞেস করবেন আমায়। গতকাল আমি আপনাকে বলিনি, কারণ আমি ভেবেছিলাম আপনি অন্য কেউ। ওই জন্যই আমি একটু ভয় পেয়েছিলাম। চিনতে ভুল হয়েছিল বলে? না 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 না, ওই অন্যজনের কথা ভেবে। সে কে? জানি না স্যার। আমার মতো দেখতে? তাও জানি না। আমি তার মুখ কখনো দেখিনি। বাঁ হাত দিয়ে মুখ ঢেকে রাখতো, আর ডান হাতটা নাড়তো আমার দিকে। এই যে এইভাবে এইভাবে নাড়তো, হ্যাঁ এইভাবে। তার হাত নাড়ার ভঙ্গি থেকে আমার মনে হলো যেন কেউ ট্রেন থামানোর জন্য ইশারা করছে। এক রাতে, সেদিন আমার পূর্ণিমা ছিল, আমি এখানে বসেছিলাম। তখন স্যার শুনতে পাই কেউ আমায় ডাকছে, ঠিক যেভাবে আপনি সেদিন দেখেছিলেন। আমি বেরিয়ে টানেলের ভেতর উঁকি মেরে দেখি যেখানে লাল আলোটা দেখতে পাচ্ছেন, ঠিক সেখানে সে দাঁড়িয়ে রয়েছে, আর আমায় বলছে, সাবধান সাবধান। আমি লাইন ধরে তার দিকে এগিয়ে গেলাম, কিন্তু কাছাকাছি পৌঁছতে সে যেন হাওয়ায় মিলিয়ে গেল স্যার। আমি লাইন ধরে এদিক ওদিক সব জায়গায় দেখলাম। আমার সঙ্গে যে আলোটা থাকে সেটা নিয়েও দেখলাম, কেউ নেই। আমি টেলিগ্রাফে খবর পাঠালাম যে এখানে একজন বলছেন লাইনে কোনমাল কিছু হয়েছে কি। উত্তর এলো অল ওয়েল। আমি ভাবলাম হয়তো আমারই চোখের ভুল, অনেক সময় রাতে এমন হয়। কিন্তু আপনি বিশ্বাস করবেন না স্যার, এই ঘটনার ঠিক 6 ঘন্টা পরে ওই লাইনে ওই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে স্যার, ওই দুর্ঘটনা ঘটে। কিন্তু মানে আপনি কিছু মনে করবেন না, এটা তো কাকতালীয় হতে পারে। তাই মনে হয় আপনার? তাহলে শুনুন, আপনাকে যেটা বললাম সেটা 1 বছর আগের ঘটনা। তারপর মাস 6 আগে একদিন সকালে আমি তাকে দেখতে পাই। এবারও আপনাকে ডাকছিল? না, এবার কিছুই বলেনি। হাত নাড়ছিল? না, দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, আর 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিল। এবারেও আপনি গেলেন তার কাছে? না 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 না, এবার আর আমার সাহস হয়নি। আমি এখানে এসে বসেছিলাম। তার কিছুক্ষণ পর যখন আবার একবার উঁকি দিই, দেখি সে নেই। তারপর আবার কোনো দুর্ঘটনা? সেদিনই স্যার, সেদিনই কয়েক ঘন্টা পর এখান দিয়ে যখন ট্রেন যাচ্ছিল, আমি লক্ষ্য করি ট্রেনের একটা কামরার জানলায় এক জোড়া হাত। জানলার কাছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না স্যার। সে দৃশ্য দেখে স্যার বিশ্বাস করুন, আমি থাকতে পারলাম না। আমি ড্রাইভারকে সিগন্যাল দিলাম গাড়ি থামাতে। ড্রাইভার এমার্জেন্সি ব্রেক মারলো। তারপর গাড়ি সার্চ করে দেখা গেল যে একটা কামরায় এক কম বয়সী মেয়ে মারা গেছে। কিভাবে মারা গেছে সেটা জানা যায়নি। এরপরেও আমি তাকে কয়েকবার দেখেছি। ওই লাল আলোটার ওখানে? হ্যাঁ স্যার। কি করে সে? আগের মতোই গাড়ি থামাতে বলে। কয়েকবার তো স্যার এই ঘন্টাটাও বাজিয়ে দিয়েছে। গতকাল সন্ধ্যাবেলা যখন আমি এসেছিলাম তখনও ঘন্টা বেজেছিল কি? 2 বার স্যার, 2 বার বেজেছিল। কিন্তু আপনি মনে করে দেখুন, আমি আসার কিছুক্ষণের মধ্যেই তো এখান দিয়ে একটা ট্রেন গেল। তো এমনও তো হতে পারে যে ঘন্টা বাজিয়ে আগের স্টেশন আপনাকে জানাচ্ছে যে গাড়ি আসছে। না স্যার, ট্রেনের খবর জানাতে যে বেল বাজে সেটা অন্যরকম, আরো বাজালে অন্যরকম শব্দ হয় স্যার। আর গতকাল যে 2 বার বেল বেজেছিল আপনি বাইরে দেখেছিলেন? দেখেছিলাম স্যার। সে ছিল? 2 বারই ছিল স্যার। 2 বারই ছিল? আপনি আমার সঙ্গে একবার বাইরে এসে খুঁজে দেখবেন সে আছে কিনা। সিগন্যাল ম্যান শুরুতে যেতে না চাইলেও
আমার পীড়াপিড়িতে রাজি হয়ে গেলেন। আমরা দুজনে গুমটি থেকে বাইরে বেরিয়ে সুড়ঙ্গের ভেতরে তাকালাম। কেউ নেই। অগত্যা আবার ভেতরে ফিরে এলাম। আমি যেটা বুঝতে পারছি না স্যার, সেটা হচ্ছে এই ভূত, সে যতবার এখানে এসেছে ততবার এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এবার সে কি জানাতে চায় সেটা আমিও বুঝতে পারছি না। এই যে বলে বিপদ, সাবধান, আরে কি বিপদ? কিরকম বিপদ? বিপদ কোথা থেকে আসবে? আমি যদি এখন টেলিগ্রাফ করে বলি যে লাইনে গোলমাল থাকতে পারে, ওরা দেখে আমায় জানাবে যে কোনো গোলমাল নেই। আর এরকম বারবার করতে থাকলে তো ওরা আমায় পাগল ভাববে। তা বুঝেছি। আর এত লোক থাকতে আমার কাছে কেন? আমি তো সামান্য সিগন্যাল ম্যান। সে যদি সত্যি আগে থেকে জানতে পারে বিপদের কথা, তাহলে এমন কাউকে জানাক যে সেটা আটকাতে পারবে। কিন্তু দেখুন, তার সাবধানবাণী তো আপনি অগ্রাহ্য করেননি। আপনি তো তার কথা শুনে ট্রেন থামিয়েছিলেন। এবারেও হয়তো ট্রেন থামালে তবেই আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। এর থেকে বেশি আমি কি বলবো আমি বুঝতে পারছিলাম না। আমি গুমটি থেকে বেরিয়ে আস্তে আস্তে পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করি। আর উঠতে উঠতে ভাবতে থাকি, আজ রাতে তাহলে কি হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে সিগন্যাল ম্যানকে নিয়েও আমার দুশ্চিন্তা হতে থাকে। আমাদের পরের দিন দেখা করার কথা হলো। আগামীকাল সূর্যাস্তের পর আবার অন ডিউটি। পরের দিন সন্ধ্যাবেলা আবহাওয়াটা খুব সুন্দর ছিল। সূর্যাস্তের কিছু আগে আমি হাঁটতে বেরোই। ঠিক করেছিলাম হাঁটতে হাঁটতেই চলে যাব ওই টানেল পর্যন্ত। আগের মতোই ওপরে পৌঁছে সিঁড়ি দিয়ে নামার কথা ভাবছি, এমন সময় কেন জানি আমার মনে হলো একবার সুড়ঙ্গের ভেতরে উঁকি মেরে দেখি। আর সেদিকে তাকিয়েই আমি দেখতে পেলাম সেই লোকটাকে লাল আলোর কাছে দাঁড়িয়ে, বাঁ হাত দিয়ে মুখ ঢাকা, ডান হাত নাড়ছে, যেন বলতে চাইছে গাড়ি থামাও। আমার হাত পা ঠান্ডা হয়ে যেতে শুরু করেছিল, কিন্তু পর মুহূর্তেই আমার খেয়াল হলো সুড়ঙ্গে সে একা নয়, একদল লোক দাঁড়িয়ে রয়েছে ভেতরে। আর এই লোকটি যেন তাদেরই অভিনয় করে দেখাচ্ছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সিঁড়ি দিয়ে নিচে নামলাম। কি হয়েছে দাদা? কি ব্যাপার? সিগন্যাল ম্যান মারা গেছে। সিগন্যাল ম্যান? কোন সিগন্যাল ম্যান? কেমন দেখতে? কালো জামা, কালো দাড়ি? হ্যাঁ, আপনি চিনতেন নাকি? হ্যাঁ, কিন্তু কিভাবে? ওর আজ ভোর পর্যন্ত ডিউটি ছিল, তো একেবারে শেষ রাতে টানেলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু গাড়ি যেদিক দিয়ে আসছিল সেদিকে পিচ করে। ও বুঝতে পারেনি যে গাড়ি আসছে, আর ট্রেনের ড্রাইভারও ওকে দেখতে পায়নি। ওই যে লোকটা হাত নাড়ছিল ওখানে, ওই ট্রেন চালাচ্ছিল। ট্রেনের চালক আমাদের দিকে এগিয়ে এলেন। টানেলের ভেতরে তো অত ভালো করে দেখা যায় না স্যার। যতক্ষণে খেয়াল করেছি ততক্ষণে একেবারে সামনে এসে গেছে। এবার ট্রেনে হুট করে ব্রেক মারলে স্যার গাড়ি লাইন থেকে বেরিয়ে যাবে। আমি হুইসেল বাজালাম, কিন্তু যখন তাতেও কাজ হলো না তখন চেঁচালাম। চেঁচালেন? কি বলে চেঁচালেন? কি আবার, বিপদ বিপদ, সাবধান সাবধান। আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এই একই কথা সিগন্যাল ম্যান আমায় বলেছিল। ঠিক সেখানে সে দাঁড়িয়ে রয়েছে আর আমায় বলছে সাবধান সাবধান। তাহলে কি এসব সে ভূতের কথা ভেবেই চালকের চিৎকারে আমল দেয়নি? আর সেই ভূত যতবার সে আসে কিছু দুর্ঘটনা ঘটে। এবার কি তাহলে সিগন্যাল ম্যানকেই সাবধান করতে এসেছিল? সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন চার্লস ডিকেন্সের লেখা গল্প দ্য সিগন্যাল ম্যান। গল্প পাঠে পুষ্পল, অগ্নি, অত্রি এবং দীপ। গল্পের অনুবাদ, নাট্যরূপ ও পরিচালনায় দীপ। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত অভিজ্ঞান আচার্য। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস।